দেখে নাও আজকে আমরা বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এবং নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন দুটি স্কুল সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এটাই আমাদের এই দুটো স্কুল লাস্ট স্কুল চলছে। প্রত্যেকটা ভিডিও সিরিয়াল মেনটেন করে তোমাদের প্লে লিস্টে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও দেখবে, অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে তোমাদের শুভকামনা ধন্যবাদ জানাচ্ছি সমস্ত ভিডিও কিন্তু দেখার জন্য। চলে আসছি আজকের যে প্রথম যে প্রশ্ন আছে সেই প্রশ্নে। দেখো, আলো লম্বভাবে প্রতিফলকের উপর পড়লে প্রতিফলন কোণের মান কত হবে? 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি। তাই লম্বভাবে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি হবে। কেন হবে একটু দেখে নাও। তাহলে এটা মনে করো প্রতিফলক, আলোয় পড়লো, এই লম্বভাবে পড়লো, আবার লম্বভাবে চলে গেল, তাহলে আপাতন কোণ কত? 0 ডিগ্রি। প্রতিফলন কোণ 0 ডিগ্রি। তাহলে এখানে প্রতিফলন কোণের মান কত? 0 ডিগ্রি বলেছে। আচ্ছা, সুচিত্র ক্যামেরায় গঠিত হয় প্রতিকৃতি, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব। অবশ্যই প্রতিকৃতি হবে। কোনটি চৌম্বক পদার্থ? চৌম্বক পদার্থ হলো নিকেল, রবার, কাঠ। অবশ্যই নিকেল হলো চৌম্বক পদার্থ। পরিবেশ বান্ধব শক্তি হলো বায়ু শক্তি, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। এটা আমরা অবশ্যই বায়ু শক্তি বলবো। ইলেকট্রিক কলিং বেলে ব্যবহৃত হয় দণ্ডচুম্বক, তড়িৎচুম্বক, সূচিচুম্বক। এটা হলো তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। তাহলে এটা কি ব্যবহার করা হয়? তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। তারপরে 2-এর দাগের প্রশ্ন দেখো, একাধিক সেলের সমন্বয়ে গঠিত হয় কি? ব্যাটারি। তাহলে সেটা হলো আমরা কি বলবো? ব্যাটারি বলবো। তারপরে দেখো, একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে দণ্ডচুম্বক সব জায়গায় সমানভাবে লোহার টুকরো আটকে থাকবে। এটা ঠিক নয়, এটা আমরা কি বলবো? বেঠিক বলবো। কারণ মাঝখানে খুব কম আটকাবে, 2 পয়েন্টে বেশি আটকাবে, তাহলে এটা আমরা বেঠিক বলবো। বায়ুমণ্ডলে কোন স্তরে ইউভি রশ্মি শোষিত হয়? এটা আমরা বলবো ওজোন স্তরে। ওজোন স্তরে। তারপরে দেখো, সৌরকোষের ব্যবহার। সৌরকোষের একটা ব্যবহার বলতে বলেছে। তাহলে সৌরকোষের ব্যবহার, সৌরকোষের যে ব্যবহার বলতে বলেছে সেটা হলো যে সৌরকোষে, এখানে এটা লিখে নেবে, সৌরকোষে উৎপন্ন তড়িৎ শক্তি ব্যাটারি চার্জ দেওয়া হয়। সৌরকোষে যে শক্তি উৎপন্ন হয়, তড়িৎ শক্তি উৎপন্ন, সেটা ব্যাটারি চার্জ দেওয়া হয়। এটা লিখে দিচ্ছি না, এটা তোমরা লিখে নেবে। তারপর দেখো, সিনেমার পর্দা সাদা অমসৃণ হয় কেন? দেখে নাও সিনেমা পর্দা সাদা অমসৃণ হয় কেন? ভালো করে দেখে নাও। সিনেমা পর্দা সাদা ও অমসৃণ হয় কারণ সাদা বর্ণ সমস্ত বর্ণের আলোকরশ্মিকে প্রতিফলিত করতে পারে এবং পর্দা অমসৃণ হয় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। তাই প্রতিফলিত রশ্মি সিনেমা হলে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং দর্শকের চোখে পৌঁছাতে পারে। তাহলে এই জন্য সিনেমা পর্দা সাদা এবং অমসৃণ হয়। তারপর দেখো, কিভাবে বোঝা যাবে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে? দেখে নাও। একটি চুম্বক শলাকাকে ভারকেন্দ্র থেকে অবাধে ঝুলিয়ে রাখলে উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। সামান্য নাড়িয়ে দিলেও চুম্বক শলাকাটি উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। তাহলে এই থেকে বোঝা যায় চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। একটি চুম্বক শলাকাকে ভারকেন্দ্র থেকে অবাধে ঝুলিয়ে রাখলে উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। সামান্য নাড়িয়ে দিলেও আবার চুম্বক শলাকাটি উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। এ থেকে বোঝা যায় যে চুম্বক শলাকার দিকদর্শী ধর্ম আছে। একটি চুম্বককে
5টি টুকরো ভাগ করা হলো কটি মেরু পাওয়া যাবে, সেটা মনে রাখবে। মেরু পাওয়া যাবে 5 × 2, তাহলে 10টি মেরু পাওয়া যাবে। তাহলে কটা মেরু পাওয়া যাবে? অবশ্যই 10টা মেরু পাওয়া যাবে। তারপর দেখো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো দরকার কেন, দেখে নাও। নাম্বার 1, জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, এটি নবীকরণযোগ্য নয়। জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, এটি নবীকরণযোগ্য নয়। জনসংখ্যা বৃদ্ধি ও সভ্যতার অগ্রগতির ফলে বর্তমানে উদ্বেগজনকভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার করলে এর মজুদ শেষ হয়ে যাবে, ফলে শক্তি সংকট সৃষ্টি হবে। 3 নম্বর পয়েন্ট হলো জীবাশ্ম জ্বালানির অধিকতর ব্যবহারে গ্রিনহাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন ঘটাবে। তাহলে এই সকল কারণের জন্য আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার কিন্তু কমাতে হবে। তারপর দেখো তড়িতের সুপরিবাহী এবং কুপরিবাহী পদার্থের উদাহরণ দিতে বলছে। তড়িতের সুপরিবাহী আমরা কি বলবো, সেটা তামা বলবো। তড়িতের সুপরিবাহী আমরা বলবো তামা, আর তড়িতের কুপরিবাহী আমরা বলবো প্লাস্টিক। তড়িতের সুপরিবাহী পদার্থ হলো তামা, রূপো, এগুলো হবে। আর কুপরিবাহী প্লাস্টিক হবে, রবার হবে। আচ্ছা, তোমার জানা এমন একটা যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি তাপ রূপান্তরিত হয়, এটা আমরা বলবো ইলেকট্রিক ইস্ত্রি। তাহলে তড়িতের সুপরিবাহী পদার্থের নাম হলো তামা, তড়িতের কুপরিবাহী হলো প্লাস্টিক, আর ইলেকট্রিক শক্তি সেটা তড়িৎ শক্তি তাপ রূপান্তরিত করে। এরপরে আমরা চলে আসব, সেটা হলো গ্রুপ বি এর প্রশ্নে। সেটা হলো যে গাছের পাতা বংশ বিস্তারে সাহায্য করে সেটা আমরা কি বলবো, পাথরকুঞ্চি বলবো, অপশান সি বলবো। আলুর স্ফীতকাণ্ড হলো অপশান রূপান্তরিত বায়বীয় কাণ্ড, অপশান বি হলো রূপান্তরিত মৃৎগত কাণ্ড, অপশান সি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড, অপশান ডি কোনোটি নয়। তাহলে অপশান বি আমরা বলবো। পর্ব মধ্যে থাকে কার, এটা অপশান বি হলো কাণ্ডে থাকে। তারপর দেখো পুকুরের বা নদীর মাছ কিভাবে নিজেদের দেহে জলের পরিমাণ ঠিক রাখে। 1 নম্বর পয়েন্ট হলো, সেটা হলো ঘন মূত্র উৎপন্ন করে এবং অত্যন্ত অল্প পরিমাণ মূত্র ত্যাগ করে, তাই জল খুব কম নির্গত হয়। ঘন মূত্র উৎপন্ন করে, খুব অল্প ত্যাগ করে, তাই জল খুব কম নির্গত হয়। 2 নম্বর পয়েন্ট হলো ত্বক খুব পুরু হয়, ত্বকের ওপরে আঁশ দেহ থেকে জল নির্গমকে বাধা দেয়, তাই ত্বকটা পুরু হয়, তাহলে জলটা সহজে কিন্তু বার হয় না। তার 1 নম্বর হলো ঘন মূত্র উৎপন্ন হয়, অল্প ত্যাগ করে, তাই জল কম পার হয়। এবারে ত্বকটা খুব পুরু হয়, পুরু হওয়ার জন্যে ত্বকে এই আঁশ থেকে জল খুব অল্প পরিমাণে বার হয়। জ্যাকবসন অর্গান কি, এর কাজ কি? সাপের মুখে জ্যাকবসন অর্গান থাকে। এই জ্যাকবসন অর্গান সাপের মুখে থাকে। এটা হলো সাপ জিভ বের করলে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগ জিভে আটকে যায়, এর ফলে সাপ মুখের মধ্যে জ্যাকবসন অর্গান নামক অঙ্গটি জিভ ঠেকায় এবং সেই অণুগুলি সাপের মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে, ফলে সাপ চারপাশে পরিবেশ সম্পর্কে ধারণা অর্জন করতে পারে। তাহলে জ্যাকবসন অর্গান হলো এমন একটা যন্ত্র যেটা সাপের মুখে থাকে, যেটা পরিবেশ সম্পর্কে সাপ ধারণা অর্জন করতে পারে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, একটি সরল ফলের বিভিন্ন অংশের বর্ণনা দিতে বলছে। দেখে নাও। তাহলে একটি সরল ফলের, মনে রাখতে হবে একটি সরল ফলের নাম আমরা আম ধরছি। আমের প্রধান দুটি অংশ, সেটা একটা হলো ফলত্বক আর একটা হলো বীজ। ফলত্বকের 3টে অংশ, বহিস্তক, মধ্যস্তক, অন্তস্তক। বহিস্তক বলতে
কাঁচা অবস্থায় সবুজ, পাকলে হলুদাভ বা লালচে হয়ে যায়। মধ্যস্থক, মধ্যস্থক হলো এটি একটা রসালো অংশ, এটা আমরা খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। অন্তঃস্থক মানে এটাকে আমরা আঁটি বলি, এটি বীজকে সম্পূর্ণ ঢেকে রাখতে পারে। তারপরে লাস্ট যে অংশটা হলো তার এটা ফলত্বকের মধ্যে পড়ছে। এরপরে বীজ, বীজ হলো আমের অন্তঃস্থক, আমের অন্তঃস্থকের ভিতরে বীজটি থাকে। তাহলে বীজটির দুটি বীজপত্র নিয়ে গঠিত, দুটি বীজপত্র থাকায় আম গাছকে দ্বিবীজপত্রী উদ্ভিদ আমরা বলি। তাহলে এটাই হলো সংক্ষিপ্ত বিবরণ। তারপরে দেখো পরের যে স্কুলটা চলে আসছি সেটা হলো নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন। দেখে নাও, সেটা হলো ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট তৈরি হয় নাইক্রোম তার, টাংস্টেন ধাতু, তামা, লোহা। সেটা হলো টাংস্টেন ধাতু। কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? অপশান এ সৌরশক্তি, অপশান বি মার্টিনিজ তাপশক্তি, অপশান সি জৈব শক্তি, অপশান ডি জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। তাহলে অপশান ডি হবে জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। ক্রিয়া ও প্রতিক্রিয়া এটা একই বস্তুতে প্রযুক্ত হয়, পৃথক বস্তুতে প্রযুক্ত হয়, সমান ও একমুখী, অসমান বিপরীতমুখী। ক্রিয়া ও প্রতিক্রিয়া এটা হলো পৃথক বস্তুতে কাজ করে। এসআই পদ্ধতিতে বলের একক ডাইন, জুল, আর্ক এবং নিউটন। তাহলে এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। সিজিএস পদ্ধতিতে বলের একক আমরা ডাইন বলবো। এসআই পদ্ধতিতে কার্যের একক বা শক্তির একক আমরা জুল বলবো। সিজিএস পদ্ধতিতে আমরা বলবো আর্ক বলবো। তারপরে তড়িতের সুপরিবাহী পদার্থ হলো কাঠ, লোহা, প্লাস্টিক, মোম। তাহলে সেটা হলো আমরা লোহা বলবো। তারপর দেখো 2-এর 1-এরটা তড়িৎচুম্বকের দুটি ব্যবহার কি? তড়িৎচুম্বকের দুটো ব্যবহার লিখতে বলেছে। দেখে নাও, বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটারের হার্ড ডিস্কে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। চোখের ভেতরে লোহার সূক্ষ্ম চূর্ণ পড়লে ডাক্তাররা তড়িৎচুম্বক ব্যবহার করে। তাহলে তড়িৎচুম্বকের ব্যবহার আমরা লিখে দিলাম। তাহলে 1 নম্বর হলো বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটারের হার্ড ডিস্কে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। আর 2 নম্বর হলো চোখের ভিতর লোহার সূক্ষ্ম চূর্ণ বের করতে ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎচুম্বক ব্যবহার করেন। তারপরে দেখো 2-এরটা বায়ুপ্রবাহ শক্তি ব্যবহারের কি কি সুবিধা পাওয়া যায়? 1 নম্বর হলো যে বায়ুশক্তির ভাণ্ডার অফুরন্ত। 2 নম্বর হলো পরিবেশ দূষণ ঘটায় না। বায়ুশক্তির ভাণ্ডার অফুরন্ত, 2 নম্বর হলো পরিবেশ দূষণ ঘটায় না। তারপর দেখো 3-এরটা কি বলছে সেটা হলো নিউটনের প্রথম সূত্র বলতে বলছে। দেখে নাও, নিউটনের প্রথম সূত্র, বাইরে থেকে বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় ও সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। বাইরে থেকে বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায়, সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তারপরের প্রশ্ন দেখো, ত্বরণ কাকে বলে? এর এসআই একক লিখতে বলছে। ত্বরণ বলতে দেখো, দেখে নাও, কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলবো। তাহলে এসআই পদ্ধতিতে ত্বরণ একক আমরা কি বলবো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো লাইফ সায়েন্সের পোর্শনে আসছি আমরা, সেটা হলো গাঢ় নুন জল লোহিত রক্তকণিকার সাপেক্ষে সেটা হবে অপশান বি হবে হাইপাটনিক। ঠিক না ভুল বলতে বলছে, মটর গাছের মূলে রাইজোবিয়াম নামক অণুজীব বাস করে। এটা আমরা ঠিক বলবো। মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে কোন বীজে? তেঁতুল, মটর, আম, ছোলা। তাহলে আমরা কি বলবো? সেটা তেঁতুল।
তাহলে মূলত্রের ঠিক ওপরে রোমবিহীন অঞ্চলকে আমরা কি বলবো, সেটা অপশান দেওয়া আছে স্থায়ী অঞ্চল, মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরম অঞ্চল। অপশান সি বর্ধনশীল অঞ্চল। ফেরোফেন, দেখো ফেরোমেন নামক উদ্বায়ী রাসায়নিক পদার্থ উপস্থিত স্ত্রী মথে, পুরুষ মথে, স্ত্রী এবং পুরুষ উভয় মথে কোনোটি নয়, সেটা আমরা বলবো অপশান এ বলবো স্ত্রী মথে। তারপরে দেখো সাপ কেন প্রায় জিভ বার করে? দেখে নাও সাপ কেন প্রায় জিভ বার করে থাকে, একটু দেখে নাও। সাপের মুখে জিকপসন অর্গান থাকে। সাপ জিভ বের করলে বাতাসে ভাসমান বিভিন্ন উদ্বায়ী যৌগের অণু সেটা জিভে আটকে যায়। এরপর সাপ মুখের মধ্যে থাকা সাপের মুখে থাকা জিকপসন অর্গান নামক অঙ্গে জিভটি ঠেকায় এবং সেই অণুগুলি সাপের মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে, ফলে সাপ তার পরিবেশের সম্পর্কে বুঝতে পারে, তাই সাপ বারবার জিভ বার করে থাকে বা জিভ বার করে, তাই সাপ বারবার জিভ বার করে। দেখো তারপর একটা রূপান্তরিত কাণ্ড কাকে বলে? রূপান্তরিত কাণ্ড কাকে বলে দেখে নাও। রূপান্তরিত পরিবেশে এবং বিশেষ কাজ করার জন্য, রূপান্তরিত পরিবেশে ও বিশেষ কাজ করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই কাণ্ডকে আমরা কি বলবো? রূপান্তরিত কাণ্ড বলবো। তারপর দেখো তার পরের প্রশ্ন বলা আছে একটি রূপান্তরিত বায়বীয় কাণ্ড। রূপান্তরিত বায়বীয় কাণ্ড আমরা বলবো বেলের শাখাকণ্ঠ। বেলের শাখাকণ্ঠ, তাহলে বেলের শাখাকণ্ঠক হলো রূপান্তরিত বায়বীয় কাণ্ড। তারপরে দেখো স্বপরাগযোগ ইতর পরাগযোগ কাকে বলে দেখে নাও। দেখে নাও স্বপরাগযোগ ইতর পরাগযোগ দেখে নাও। প্রথম আসা যাক স্বপরাগযোগ। কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন এই ঘটনাকে স্বপরাগযোগ বলে, যেমন দোপাটি ফুলে এটা দেখা যায়। ইতর পরাগযোগ দেখে নাও। কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, এই ঘটনাকে আমরা কি বলবো? ইতর পরাগযোগ বলবো। উদাহরণ আমরা বলবো তাল। তারপরে দেখো মিষ্টি জলের মাছ এবং নোনা জলের মাছের মধ্যে পার্থক্য করতে বলছে। মিষ্টি জলের মাছ এবং নোনা জলের মাছের মধ্যে পার্থক্য করতে বলছে দেখে নাও। মিষ্টি জলের মাছ এরা লঘুমূত্র ত্যাগ করে, আর নোনা জলের মাছ এরা ঘনমূত্র ত্যাগ করে। তারপরে মিষ্টি জলের মাছের ক্ষেত্রে ফুলকার মাধ্যমে জল আয়ন শোষণ করে, আর নোনা জলের মাছের ক্ষেত্রে ফুলকার মাধ্যমে দেহের বাইরে অতিরিক্ত আয়ন ত্যাগ করে। তাহলে এ হলো আয়নটা শোষণ করে, আর নোনা জলের ক্ষেত্রে আয়নটা কি করছে? ত্যাগ করছে। তারপরে দেখো সেপটিক ট্যাঙ্কে কোন বিষাক্ত গ্যাস জমে থাকে? সেপটিক ট্যাঙ্কের সবচেয়ে মারাত্মক গ্যাস হলো সেটা হলো কার্বন মনোঅক্সাইড, আমরা সিও বলবো। তাহলে সেপটিক ট্যাঙ্কে কোন গ্যাস সঞ্চিত হয়? সেপটিক ট্যাঙ্কে কোন বিষাক্ত জমা থাকে সেটা আমরা বলবো কার্বন মনোঅক্সাইড। আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবে, প্লেলিস্টে দেওয়া থাকবে। প্রত্যেকটা ভিডিও দেখে তোমরা অবশ্যই লাইক করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।